হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অসিলেটর সার্কিট শেষ করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বিজেটি স্টেবল মাল্টিভাইব্রেটর। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আমরা আজকে পড়ব বিজেটি স্টেবল মাল্টিভাইব্রেটর, খুব ইম্পর্টেন্ট টপিক। এটা পড়ার আগে আমরা একটু সার্কিটটা দেখি নিই। এইটা হলো তোমার বিজেটি স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট। এটা হলো ভিসিসি সোর্স, ডিসি পাওয়ার সোর্স। এটা হলো সুইচ, RL অন, R2, R1, RL2। খেয়াল করে কিন্তু এটা একটা ট্রানজিস্টর কি অন, এটা একটা ট্রানজিস্টর Q2, এটা একটা আউটপুট টার্মিনাল অথবা এটা একটা আউটপুট টার্মিনাল C1। এটা হলো দুইটাই NPN ট্রানজিস্টর। এটা হলো কমন ইমিটার। এবং কালেক্টর কাপল বলে, কারণ Q1 এর কালেক্টর Q2 এর বেস, Q2 এর কালেক্টর Q1 এর বেস হিসেবে আছে। সার্কিটটা কিন্তু মনে রাখবো, ভিসিসি, সুইচ এস, RL অন, R2, R1, RL2। সার্কিটটা মনে রাখলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। তাহলে আমরা এখন আলোচনা শুরু করি। নিচের চিত্রে কিন্তু আমরা দুইটা ট্রানজিস্টর ব্যবহার করেছিলাম। দুইটা ট্রানজিস্টর সিমেট্রিক্যাল, সব কিছু সেম, এবং তারা কালেক্টর কাপলড, মানে একটা কালেক্টর আর একটা বেজের সাথে ক্যাপাসিটরের মধ্যে কাপলড করে। এটি মূলত দুটি কমন ইমিটার ট্রানজিস্টর তে গঠিত, যার একটি আরেকটিকে ফিডব্যাক দেয়। ফিডব্যাক রেশিও হলো 1 এবং ধনাত্মক, কারণ প্রতি স্টেজে 180 ডিগ্রি করে ফেজ শেপ তৈরি হয়। এই কারণে সার্কিটটি স্পন্দন তৈরি করে অসিলেটর হিসেবে কাজ করে। খুবই শক্তিশালী ফিডব্যাক সিগন্যালের কারণে ট্রানজিস্টর হয় স্যাচুরেশন স্টেটে থাকে অথবা কাট অফ স্টেট থাকে। লিনিয়ার অঞ্চলে তারা কাজ করতে পারে না। কথাগুলো বোঝা গেল? এবার দেখো, ট্রানজিস্টর Q1 কে ভিসিসি এবং R1 এর মাধ্যমে ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। ট্রানজিস্টর Q2 কে ভিসিসি এবং R2 দ্বারা ফরওয়ার্ড বায়াস করা হয়েছে। ট্রানজিস্টর Q1 এবং Q2 এর কালেক্টিভ মিটার ভোল্টেজের মান ভিসিসি এবং RL অন এবং ভিসিসি ও RL2 এর মান দ্বারা নির্ধারিত হয়। কালেক্টর ভোল্টেজ কি হবে সেটা নির্ধারণ করে পাওয়ার সাপ্লাই এবং RL অন আর RL2। Q2 এর ক্ষেত্রে RL2, Q1 এর ক্ষেত্রে RL1। ট্রানজিস্টর Q1 এর আউটপুট ধারক C2 এর মাধ্যমে ট্রানজিস্টর Q2 এর ইনপুটের সাথে কাপল করা, এবং ট্রানজিস্টর Q2 এর আউটপুট C1 এর মাধ্যমে ট্রানজিস্টর Q2 এর সাথে ইনপুটের সাথে কাপল করা। উল্লেখ্য চিত্রের ন্যায় কাপলিং লিডকে উল্লম্বের সাথে পথলিডি কোণে রাখা হয়েছে। এটা জাস্ট বোঝার জন্য এটা মাল্টিভাইব্রেটর সার্কিট। সার্কিট এবার দেখো, এই যে তোমার আউটপুটের মান কে নির্ধারণ করে? ভিসিসি এবং RL অন। বায়াসিং কে করে? Q1 কে R1, Q2 কে বায়াসিং করে? R2। ইনপুট টার্মিনাল হয় A অথবা B। দুইটার ইমিটার গ্রাউন্ডিং করা হয়েছে। ঠিক আছে? Q1 কে বায়াসিং করে R1, আর কালেক্টর ভোল্টেজ নির্ধারণ করে ভিসিসি এবং RL অন। কালেক্টর ভোল্টেজ B পয়েন্টের মান নির্ধারণ করে ভিসিসি এবং RL2। আর C1 এবং C2 হলো কাপলড ক্যাপাসিটর। Q2 এর জন্য C2, Q1 এর জন্য C1। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এই সার্কিটের আউটপুট A অথবা B টার্মিনাল থেকে নিয়ে আসে, আগে বলা হয়েছে, এবং একটির আউটপুট অন্যটির আউটপুটের বিপরীত দশায় থাকে। ক্যাপাসিটর থাকলে একটা ইনপুট আর একটা ইনপুটে। দেখো, সার্কিট অপারেশন। এই সার্কিট অপারেশন বোঝা সহজ হবে যদি আমরা ফিডব্যাকের কারণে নিচের ঘটনাগুলো ঘটে যে এই ঘটনাগুলো মনে রাখি। 1 নম্বরে কি, যখন Q1 অন হয় তখন Q2 অফ হয়, যখন Q2 অন হয় তখন Q1 অফ হয়। যখন সুইচ এস বন্ধ করে পাওয়ার অন করা হয় তখন একটি ট্রানজিস্টর অন্যটির চেয়ে মুহূর্তকাল পূর্বে অন হয়। আসলে দুটোই অন হওয়ার কথা ছিল, দুটোই সিমেট্রিক্যাল। যতই সিমেট্রিক্যাল হোক, তাদের বৈশিষ্ট্যের ভিতরে কিছু না কিছু পার্থক্য আছে, এই কারণে তারা একসাথে অন হতে পারবে, একটা আর একটার আগে অন হবে। আমরা ধরে নিলাম Q1 Q2 এর পূর্বে অন হয়। আবার বলি, সুইচ অন করার সাথে সাথে দুইটা ট্রানজিস্টর অন হওয়ার কথা, দুটোই ফরওয়ার্ড বায়াসিং হবে। কিন্তু কথা হলো এই, দুইটা ট্রানজিস্টর সিমেট্রিক্যাল হইলেও তাদের কিছু না কিছু বৈশিষ্ট্যের একটু ভিন্নতা আছে।
এই বিশিষ্ট ভিন্নতার কারণে একটা ট্রানজিস্টর একটা ট্রানজিস্টরের মুহূর্তকাল পূর্ব অন হবে। আমরা ধরলাম Q1 ট্রানজিস্টর Q2 ট্রানজিস্টর পূর্ব অন হয়, কিন্তু ফিডব্যাক সিস্টেমের কারণে T1 ট্রানজিস্টর দ্রুত স্যাচুরেশন লেভেলে চলে যায়। যেহেতু পূর্ব অন হয়েছে, ফিডব্যাকের কারণে স্যাচুরেশন লেভেল আগে চলে যায়, আর Q2 ট্রানজিস্টর কাট অফ লেভেলে চলে যায়। নিচের ক্রমে ঘটনাগুলো ঘটতে থাকবে। তোমরা একটা সাইকেল বুঝলে এই সাইকেল বারবার ঘুরতে থাকবে। খেয়াল করো, আমরা সুইচ অন করলাম, যেহেতু Q1 ট্রানজিস্টরটি স্যাচুরেশন লেভেলে, তাই সম্পূর্ণ VCC এবং RL অন, ভোল্টেজ RL অনে ড্রপ করবে। আবার বলি, আমাদের Q1 ট্রানজিস্টর অন, Q2 ট্রানজিস্টর অফ। অন মানে এর ভিতরে কারেন্ট পাস হবে, স্যাচুরেশন লেভেলে যাবে, মানে সম্পূর্ণ VCC ভোল্টেজ RL অন রেজিস্টারের দুই প্রান্তে ড্রপ করবে। তাহলে উপরের প্রান্ত হবে VCC আর নিচের প্রান্ত হবে 0। এই কারণে VC অন বলছে 0। চিত্রটা একবার দেখাই দেয়। যদি এই ট্রানজিস্টর অন হয় এবং স্যাচুরেশনে চলে যায়, এই যে কারেন্ট পাস হচ্ছে, কারেন্ট পাস হচ্ছে মানে হলো RL এর দুই প্রান্তের বিভব পার্থক্য। যদি সর্বোচ্চ কারেন্ট বিভব পার্থক্য সর্বোচ্চ, সেই বিভব পার্থক্য কার সমান? VCC সমান। VCC যদি বিভব পার্থক্য হয়, তাহলে এই পয়েন্ট হবে VCC আর এই পয়েন্ট হবে 0। তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ হলো 0। খেয়াল করে, কিন্তু কারেন্ট স্যাচুরেশন, কিন্তু ভোল্টেজ 0। এটা মনে রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে তোমার Q1 ট্রানজিস্টর স্যাচুরেশন লেভেলে, কিন্তু তার আউটপুট এ পয়েন্টের আউটপুট ভোল্টেজের মান 0 হবে, অর্থাৎ গ্রাউন্ড পটেনশিয়ালে থাকবে। যেহেতু Q2 ট্রানজিস্টর কাট অফ লেভেলে, তাই এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। সুতরাং RL অনের কোনো ভোল্টেজ ড্রপ হবে না, RL2 এর কোনো ভোল্টেজ ড্রপ হবে না। RL2 এর উপরে প্রান্ত যে ভোল্টেজ, এখানেও যে ভোল্টেজ, RL2 এখানেও যে ভোল্টেজ, এখানেও ভোল্টেজ, যেহেতু কোনো কারেন্ট পাস হয় না, এদের ভিতরে কোনো বিভব পার্থক্য নেই। বিভব পার্থক্য নাই, এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব সমান। এই পয়েন্টের বিভব কি? VCC। তাহলে এই পয়েন্টের বিভব কি হবে? VCC। তাহলে আমরা দেখলাম আমাদের R12 এ কোনো ভোল্টেজ ড্রপ হবে না, টার্মিনাল বি এর ভোল্টেজ হবে VCC। এটা আমরা আগে বলেছি। এবার খেয়াল করো, এরপরে কি ঘটনা ঘটবে। যেহেতু টার্মিনাল এর ভোল্টেজ 0, যেহেতু 0, তাহলে C2 R2 এর মাধ্যমে চার্জিং হওয়া শুরু করবে। যেহেতু ভোল্টেজ নাই, অন্য কোনো ভোল্টেজ, এর চেয়ে যে কম ভোল্টেজ আছে, R2 এর ভোল্টেজ কিন্তু VCC এর চেয়ে ছোট, কিন্তু যেহেতু এ প্রান্তের ভোল্টেজ 0, তাই R2 এর ভোল্টেজ কম হলো, সেই ভোল্টেজ দ্বারা C2 চার্জিত হবে। C2 চার্জিত হতে হতে যখন এই ভোল্টেজ বাড়তে থাকবে, 0.7 ভোল্ট হবে বা তার চেয়ে বেশি হবে, তখন এই Q2 ট্রানজিস্টরকে ফরওয়ার্ড বায়াসিং করবে। Q2 ট্রানজিস্টরের মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হবে, ফলে বি টার্মিনালের বিভব 0 হয়ে যাবে আর কারেন্ট স্যাচুরেশন লেভেলে চলে যাবে। Q2 ট্রানজিস্টর স্যাচুরেশন লেভেলে যাওয়া সম্পূর্ণ VCC ভোল্টেজ RL2 এ ড্রপ করবে। এই কারণে বি পয়েন্টের ভোল্টেজ VC2 0 হবে, গ্রাউন্ড পটেনশিয়ালে চলে যাবে। এই বিভব আগে ছিল VCC, এখন হয়ে গেল 0। এই যে হাই থেকে লো, একে বলে নেগেটিভ সুইং। নেগেটিভ সুইং এর কারণে তোমার C1 এর মাধ্যমে Q2 ট্রানজিস্টর বেজে ইনপুট যাবে। এই নেগেটিভ সুইচ সেন্স কিন্তু ধারক বুঝতে পারে। ধারক C1 এর মাধ্যমে ট্রানজিস্টর Q1 এর বেজে ইনপুট দিতে হবে, ফলে Q1 ট্রানজিস্টর স্যাচুরেশন অবস্থা প্রত্যাহার হবে, দ্রুত কাট অফ লেভেলে চলে গেল। তাহলে খেয়াল করুন, আগে ছিল Q1 স্যাচুরেশন, Q2 কাট অফ। Q1 এর ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ 0, Q2 এর VCC। এবার হয়ে গেল Q2 এর ভোল্টেজ 0 এবং সে স্যাচুরেশন লেভেলে, আর এবার Q1 চলে যাবে কাট অফ এবং তার ভোল্টেজ হবে VCC। যেহেতু বি টার্মিনালের ভোল্টেজ 0, তাই C1 এর মাধ্যমে, C1 রোধ R1 এর মাধ্যমে আবার চার্জিং হওয়া শুরু করবে। যেহেতু টার্মিনাল বি এর ভোল্টেজ 0, তাই C2, এ জায়গায় C2 হবে, C2 রোধ R2 এর মাধ্যমে আবার চার্জিং হওয়া শুরু করবে। C1, ঠিক আছে, C1 রোধ R1 রোধের মাধ্যমে চার্জিং হওয়া শুরু করবে। যখন C1 এর দুই প্রান্ত ভোল্টেজ 0.7 এর চেয়ে বেশি হবে, তখন আবার Q1 ট্রানজিস্টর ফরওয়ার্ড বায়াসিং হবে। এর মধ্যে তড়িৎ প্রবাহ শুরু হবে,
এর আউটপুট ভোল্টেজ 0 হয়ে যাবে। তো এতক্ষণ কি বললাম আমরা, দেখো Q1 ট্রানজিস্টর স্যাচুরেশনে, Q2 কাট অফ, এ ভোল্টেজ ভিসিসি, বি ভোল্টেজ 0। এরপর মুহূর্তে যখন এর ভোল্টেজ 0 হইল তখন C2 তোমার চার্জিং হবে। C2 চার্জিং হওয়ার পর যখন 0.7 ভোল্ট হবে তখন সে Q2 কে স্যাচুরেশন লেভেলে নিয়ে যাবে, কারেন্ট সর্বোচ্চ, ভোল্টেজ 0। এবার বি হয়ে গেল 0। এই যে নেগেটিভ সুইচ, সে আবার এই Q1 ট্রানজিস্টরকে অফ করে দিবে। অফ করে দিলে কারেন্ট যাবে না, এ ভোল্টেজ হাই হয়ে গেল। এ ভোল্টেজ হাই হওয়ার কারণে আবার তোমার Q2 ট্রানজিস্টর আবার অফ হয়ে যাবে। তাহলে একবার Q1 অন, Q2 অফ, আবার Q2 অন, Q1 অফ, এইভাবে চক্রাকারে চলতেই থাকবে। এতক্ষণ যা বললাম এটা একটা সাইকেল, এই সাইকেল বারবার রিপিট হইতে থাকবে, বারবার রিপিট হতে থাকবে। এখন আমরা আর একটা টপিক নিয়ে আলোচনা করে দেখো। উপরের সার্কিট অপারেশনে দেখা গেল Q1 যখন অন হয় Q2 অফ হয়, আবার Q2 যখন অন হয় Q1 অফ হয়। এটি বারবার ঘটতেই থাকে। আর এই Q1 কতক্ষণ অফ থাকবে, Q2 কতক্ষণ অফ থাকবে, এটি নির্ভর করে RC এর মানের উপরে। যেহেতু প্রত্যেকটি ট্রানজিস্টর একবার স্যাচুরেশন একবার কাট অফ হয়, এদের কোনো লিনিয়ার অপারেশন নাই, এই কারণে এদের ওয়েভটা দেখতে স্কোয়ার ওয়েভের মতো, স্কোয়ার ওয়েভের মতো হবে। এক্সাক্ট স্কোয়ার ওয়েভ না হলে স্কোয়ার ওয়েভের মতো হবে, যার পিক ভোল্টেজ হবে ভিসিসি। এই যে নিচের চিত্রে দেখো, এই যে খেয়াল করো, Q1 এর যখন কালেক্টর অফ, ভোল্টেজ হাই, Q1 এর যখন কালেক্টর অন, তখন ভোল্টেজ লো। কারেন্ট পাস হয় না মানে ভোল্টেজ হাই, কারেন্ট পাস হয় না মানে ভোল্টেজ হাই, Q1 অফ। কারেন্ট পাস হয় মানে ভোল্টেজ লো, Q1 অন। ঠিক আছে, অফ অন, অফ মানে ভোল্টেজ হাই, অন মানে ভোল্টেজ লো, অফ অন, এইভাবে চলতে থাকবে। আর Q1 যখন অন, অফ, তখন Q2 হবে অন, অন অফ, অন অফ, এইভাবে চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা হলো Q1 এর অফ টাইম, এইটা হলো Q2 এর অফ টাইম। এই অফ টাইমের নাম দিলাম T1, এই অফ টাইমের নাম দিলাম T2। তাহলে একটা পূর্ণ চক্রের পর্যায়কাল কি হবে, T1 প্লাস T2, T ইকুয়াল টু T1 প্লাস T2। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এই যে অফ টাইমের কথা বললাম, আমরা জানি তোমার চার্জিং বা ডিসচার্জিং টাইম কোন একটা ক্যাপাসিটরের কার উপর নির্ভর করে, RC এর উপর নির্ভর করে, রেজিস্টর এবং ক্যাপাসিটর। তাহলে Q1 এর কাপল ক্যাপাসিটর হলো C1, বায়াসিং রেজিস্টর হলো R1, তাহলে তার অফ টাইম হবে 0.69 R1 C1। Q2 এর কাপল ক্যাপাসিটর হলো C2, বায়াস রেজিস্টর হলো R2, সুতরাং তার অফ টাইম হবে 0.69 R2 C2। আর তরঙ্গের পর্যায়কাল হবে, বা একটা স্পন্দনের পর্যায়কাল T হবে T1 প্লাস T2, 0.69 R1 C1 প্লাস 0.69 R2 C2, 0.69 করে নিলে R1 C1 প্লাস R2 C2। যদি দুটো ট্রানজিস্টর সিমেট্রিক্যাল হয় তাহলে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R ধরা যায়, C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু C ধরা যায়। তাহলে আমাদের এই সমীকরণটা হবে T ইকুয়াল টু 0.69 RC প্লাস RC, 0.692 RC, 1.38 RC। তাহলে এই স্পন্দন বা তরঙ্গের কম্পাঙ্ক F হবে 1/T, 1/3, 1.38 RC, 0.7 RC। আশা করি বুঝতে পেরেছো। এই সমীকরণটা মনে রাখবে, আমাদের প্রবলেম সমাধান করতে এটা কাজে লাগবে। এখন আর একটা দেখো, এই যে ট্রানজিস্টর স্যাচুরেশন লেভেলে যায়, দুটেই যায়, তার কন্ডিশনটা কি, বিটা বা কারেন্ট গেইনের মান কি হবে, তোমার Q1 এর জন্য হবে R1 বাই RL1। আমরা জানি কারেন্ট আর রোধ কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে, আসলে হবে আউটপুট কারেন্ট ভাগ ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্টের ক্ষেত্রে হবে ইনপুটের রোধ, আর ইনপুট কারেন্টের ক্ষেত্রে আউটপুটের রোধ। এবার খেয়াল করে, বিটা 2 ইকুয়াল টু R2 বাই RL2। যদি R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R হয়, RL1 ইকুয়াল টু RL2 ইকুয়াল টু RL হয়, তাহলে বিটা 1 হবে R বাই RL, বিটা 2 হবে R বাই RL। অর্থাৎ বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা মিনিমাম, এর চেয়ে কম হলে আর কন্ডিশন পূরণ হবে না, R বাই RL। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন দুটো প্রবলেম সলভ করব, তাহলে আমাদের আজকের মতো লেকচার শেষ হবে। খেয়াল করো, একটি স্টেবল মাল্টিভাইব্রেটরের স্পন্দনের কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় করো। কি ডেটা সাপ্লাই করা আছে, R1 হলো 2 কিলো ওহম, R2 হলো 20 কিলো ওহম, C1 হলো 0.01 মাইক্রোফ্যারাড, C2 হলো 0.05 মাইক্রোফ্যারাড। প্রবলেমের সমাধান, Q1 ট্রানজিস্টর অফ টাইম আমরা কি জানি, T1 ইকুয়াল টু 0.69 R1 C1, 0.69 R1 এর মান R2 এর মান। খেয়াল করবা কিন্তু, যখন কোনো একটা
রাশির মান কোনো সমীকরণে আমরা ইনপুট দিই, যদি একাধিক রাশি থাকে তাহলে অবশ্যই তাদের মান এসআই পদ্ধতিতে কনভার্ট করে নিতে হবে। 2 কিলো ওহম লিখলাম 2000 ওহম, 0.01 মাইক্রোফ্যারাড লিখলাম 0.01 × 10⁻⁶ -6 ফ্যারাড, এসআই পদ্ধতি নিয়ে নিলাম। তাহলে আমার উত্তর হলো 13.8 × 10⁻⁶ সেকেন্ড, 13.8 মাইক্রোসেকেন্ড। Q2 ট্রানজিস্টরের অফ টাইম আমরা জানি T2 = 0.69 R2C2, 0.69, এই যে R2 মান দিলাম, ওহমে কনভার্ট করলাম, C2 মান দিলাম, ফ্যারাডে কনভার্ট করলাম, তাহলে পেলাম 690 × 10⁻⁶ সেকেন্ড, 690 মাইক্রোসেকেন্ড। সুতরাং পর্যায়কাল T = কি হবে? T1 + T2 = 13.8 মাইক্রোসেকেন্ড প্লাস 690 মাইক্রোসেকেন্ড = 703.8 মাইক্রোসেকেন্ড। পর্যায়কাল পেয়ে গেলাম। আর পর্যায়কাল পেলে কম্পাঙ্ক তো আমরা এমনি পেয়ে যাই, F = 1/T, 1/, এই যে T কে সেকেন্ডে কনভার্ট করে বসালাম, এত হার্টস, একে আবার কিলো হার্টস করে দিলাম। খুবই সহজ অঙ্ক। এবার দেখো আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি। এই হলো আমাদের সেই অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, ঠিক আছে? এটা হলো তোমার Q1 এর বায়াসিং রেজিস্টার, এটা হলো Q2 এর বায়াসিং রেজিস্টার, এটা Q1 এর কাপল রেজিস্টার, এটা Q2 এর কাপল রেজিস্টার, এটা Q1 এর কাপল রেজিস্টার। এটা তোমার আউটপুটের মান নির্ধারণ করে। এ হলো আউটপুট টার্মিনাল অথবা বি হলো আউটপুট টার্মিনাল, VCC পাওয়ার সাপ্লাই সুইচ। অঙ্কটা কি আছে? নিচের অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটে R1 = R2 = 10 কিলো, C1 = C2 = 0.01 মাইক্রোফ্যারাড এবং RL1 = RL2 = 1 কিলো। কি আমাদের চেয়েছে প্রশ্নে? স্পন্দনের কম্পাঙ্ক F, বিটা ন্যূনতম মান। আমরা তো 3টে রাশি শিখছি, স্পন্দনের কম্পাঙ্ক, স্পন্দনের পর্যায়কাল আর কারেন্ট গেইন বিটা। প্রত্যেকটি ট্রানজিস্টরের অফ টাইম T1 = T2 = 0.69 RC, 0.69, R এর মান ওহম করে নিলাম, C এর মান ওহমে করে বসাই দিলাম, এত সেকেন্ড, এত মাইক্রোসেকেন্ড। স্পন্দনের পর্যায়কাল T = T1 + T2, 0.69 + 0.69 138 মাইক্রোসেকেন্ড। স্পন্দনের কম্পাঙ্ক F = 1/T, 138 × 10⁻⁶ 7250 হার্টজ, 7.25 কিলোহার্টজ। বিটা ন্যূনতম মান আমরা কি জানি? বিটা = R/RL, R/RL হবে তাহলে কি? R এর মান 10 কিলো, RL এর মান, এই যে দেখো R এর মান 10 কিলো, RL এর মান 1 কিলো, তাহলে আমাদের কারেন্ট গেইন হলো 10। খুবই সহজ প্রবলেম। আমরা তাহলে আর একটু চিত্রটা সামারাইজ করি, খেয়াল করি। এই চিত্রটা আমরা আরেকবার একটু দেখি। এইটা হলো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। এর মূল ফলাফলটা কি? যখন এটা অন তখন এটা অফ, যখন এটা অন তখন এটা অফ, এই কারণে বলে স্টেবল। এর কোনো স্টেটই স্টেবল না। স্টেবল মানে হলো অস্থির। এর দুটো স্টেটই আনস্টেবল, একে বলে স্টেবল। আর মনোস্টেবল মানে যার একটা স্টেট স্টেবল, বায়োস্টেবল মানে তার দুটো স্টেটই স্টেবল। তাহলে খেয়াল করো, VCC সুইচ পাওয়ার সাপ্লাই দিলাম, দুটো ট্রানজিস্টরে অন হওয়ার কথা, কারণ এর বায়াসিং রেজিস্টার হলো R2, Q1 এর বায়াসিং রেজিস্টার হলো R1, দুটোই বায়াসিং হবে, ফরওয়ার্ড বায়াসে দুটোই অন হবে। কিন্তু কথা হলো এই, যেহেতু দুটো ট্রানজিস্টর সিমেট্রিক্যাল, তারপরে এদের কিছু না কিছু বৈশিষ্ট্যের ভিন্নতা আছে, একটা আর একটা পূর্বে অন হবেই। যেহেতু পূর্বে আমরা ধরেছি Q1 অন হয়েছে, অন হলেই কি হবে, আবার যেহেতু তোমার ফিডব্যাক দেয়া, এটার আউটপুট এটার ফিডব্যাক, ঠিক আছে? এইটা অন হয়েছে মানে হলো তোমার এটা অফ, অফ মানে ভোল্টেজ হাই, এই ভোল্টেজ হাই এটাকে অনই রাখবে। দেখো তাহলে এইটা তোমার যেহেতু আগে অন হয়েছে, এটা দ্রুত স্যাচুরেশনে চলে যাবে, ফিডব্যাক ভোল্টেজের কারণে দ্রুত স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশনে যাওয়ার সাথে সাথে এই ভোল্টেজ 0 হয়ে যাবে। আর একবার বলি শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দুটো সুইচ অন করার সাথে R1 এর মাধ্যমে ফরওয়ার্ড বায়াসিং হবে, R2 এর মাধ্যমে Q2 ফরওয়ার্ড বায়াসিং, দুটোই ফরওয়ার্ড বায়াসিং, দুটোই অন হওয়ার কথা ছিল। কিন্তু দুটো ট্রানজিস্টর সব কিছু আমরা সেম দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও কিছু না কিছু পার্থক্য ঘটে যাওয়ার কারণে যে কোনো একটা সামান্য একটু আগে অন হবে। ধরলাম Q1 আগে অন হলো, Q2 পরে অন হলো। আগে অন হওয়ার সাথে যেহেতু এটা আবার তোমার ফিডব্যাক ভোল্টেজ দেয়া, দ্রুত স্যাচুরেশন, পজিটিভ ফিডব্যাক দেয়া, দ্রুত স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশনে গেলে এর ভিতরে কারেন্ট পাস হবে। কারেন্ট পাস হবে মানে কি? RL1 এর দুই প্রান্তে এটা বিভব প্রান্ত সৃষ্টি। বিভব প্রান্ত কার সমান? VCC এর সমান।
বিভব পার্থক্য ভিসিসি মানে কি, এটা ভিসিসি আর এটা জিরো, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ জিরো হয়ে গেল। এইটা যেহেতু জিরো ভোল্টেজ আর এইটা জিরো ভোল্টেজ, আর এইটার কিন্তু কিছু ভোল্টেজ আছে, এই ভোল্টেজ দ্বারা এখন কি হবে, চার্জিং হবে। যখন এর চার্জিং এর মান 0.7, চার্জিং এর কারণে পটেনশিয়াল ডিফারেন্সের মান 0.7 ভোল্টের চেয়ে বেশি হবে, তখন এ আবার অন হয়ে যাবে, অন হয়ে গেলে স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশনে গেলে এর RLL 2 এর দুই প্রান্তে ভোল্টেজ হবে ভিসিসি, তাহলে এটা ভিসিসি, এটা জিরো, তাহলে এর ভোল্টেজ জিরো হয়ে গেল। আগে ভোল্টেজ ছিল ভিসিসি, এখন এর ভোল্টেজ জিরো মানে নেগেটিভ সুইং হলো। নেগেটিভ সুইং এটাকে কি করবে, অফ করে দেবে, রিভার্স করে দেবে। অফ হয়ে গেলে কারেন্ট পাস হবে, এই পয়েন্টের ভোল্টেজ হয়ে গেলো ভিসিসি। খেয়াল করছো, আগে এটার ভোল্টেজ ছিল জিরো, এটা ভিসিসি, এখন এইটা হয়ে গেছে জিরো, এটা হয়ে গেছে ভিসিসি। ভোল্টেজ জিরো হওয়া মানে কিন্তু অন, স্যাচুরেশন, আর ভোল্টেজ ভিসিসি হওয়া মানে হলো অফ। এটা কিন্তু তোমার রিভার্স মনে হতে পারে, স্যাচুরেশনে যাওয়া মানে কারেন্ট স্যাচুরেশনে যাওয়া, কিন্তু ভোল্টেজ জিরো এই পয়েন্টে। আর কাট অফ হওয়া মানে কোনো কারেন্ট পাস হয় না, অফ, কারেন্ট অফ, কিন্তু বি পয়েন্টের ভোল্টেজ হাই। এই বৈপরীত্যটা তোমাদের একটু মনে রাখতে হবে, নাহলে বুঝতে অসুবিধা হবে। তাহলে আমরা দেখলাম একবার এটার ভোল্টেজ হাই, এটা ভোল্টেজ জিরো, এটা হাই, আবার এটা জিরো, এটা হাই। ভোল্টেজ জিরো মানে অন, ভোল্টেজ হাই মানে অফ, তাহলে একটা অন একটা অফ এইভাবে ঘুরতেই থাকবে, এবং একবার চক্র শেষ হইলে এটা বারবার রিপিট হতে থাকে, এবং কখনোই সে থামবে না যতক্ষণ পর্যন্ত সুইচ অফ না করবে। এই কারণে কি বলে তোমার স্টেবল মাল্টিভাইব্রেটর। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ। তাহলে তোমাদের অসিলেটর সার্কিটস এখানে শেষ, আমরা এরপরে পরের চ্যাপ্টার শুরু করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।